আসসালামু আলাইকুম। আমি তো ভালোবাসি তোকে পর্ব কুড়ি। লেখনীতে সালমা চৌধুরী, ভয়েসে আমি মাম্পি চৌধুরী। অতীত। আবিরের কাদম্বিনী নূপুর পরে চঞ্চল পায়ে সারাক্ষণ খানবাড়িতে ছুটোছুটি করত। অথচ আবির সামনে আসলেই তার পা থেমে যেত, মুখ লুকোতো মায়ের আঁচলের নিচে। আবির খুব চেষ্টা করেছিল ললনার অভিমান ভাঙানোর, কিন্তু সে প্রতিবারই ব্যর্থ হয়েছিল। পড়তে গেলে, ঘুমাতে গেলে সেই চঞ্চল পায়ের নূপুরের শব্দ আবিরের হৃদয় ভেঙে চূর্ণ বিচূর্ণ করত। যেই ছুটোছুটি, যেই চাঞ্চল্যতা সে নিজের চোখে দেখতে পারে না, তার শব্দ কানে আসলে আকাশ ভেঙে পড়তো মাথায়। তাই খুলিয়ে নিয়েছিল মেয়ের পায়ের নূপুর। দেশ ছেড়ে যাওয়ার কিছুদিন পূর্বে তানভীরকে জড়িয়ে ধরে 2 বছরের জমাটবন্ধ নীল পাহাড় ভেঙে অঝরে কেঁদেছিল আবির। বোধশক্তি হওয়ার পর সেটাই ছিল আবিরের প্রথম কান্না। লোকে বলে পুরুষ মানুষের কাঁদা নিষেধ, কান্না এলেও কাঁদা যাবে না, চাপিয়ে রাখতে হবে তা মনের গহীনে। কিন্তু যখন জীবনের সবচেয়ে মূল্যবান জিনিসটা হারিয়ে যায়, বা নিজের থেকেও প্রিয় ব্যক্তির সাথে দূরত্ব বেড়ে যায়, তখন পুরুষ মানুষ চাইলেও নিজেকে শক্ত রেখে অনুভূতি চেপে রাখতে পারে না। তানভীর আবিরের সেই মরা কান্না দেখে বিস্ময়কর চোখে তাকিয়েছিল। কয়েক মুহূর্ত পর আবিরকে জড়িয়ে ধরে কয়েক শতবার শুধু জিজ্ঞেস করেছিল, কি হয়েছে, কি হয়েছে ভাইয়া, কাঁদছো কেন, বলো আমায়। কিন্তু বাধাহীন কান্নার ফলে আবির কোনো উত্তরই দিতে পারছিল না। পরক্ষণেই তানভীর উপলব্ধি করেছিল হয়তো দেশ ছেড়ে, প্রিয়জনদের ছেড়ে চলে যাবে, তাই এভাবে কাঁদছে। সে আর প্রশ্ন করেনি, চুপচাপ ভাইয়ের কান্নার গভীরতা মাপতে ব্যস্ত হয়েছিল। আবিরের সেই ক্রন্দন স্থির হয়েছিল প্রায় 1 ঘন্টা। কান্নার মাত্রা কিছুটা কমার পর তানভীর ধীর কণ্ঠে শুধিয়েছিল, কি হয়েছে ভাইয়া, এভাবে কাঁদছো কেন? আবির কান্নারত কণ্ঠে শুধু বলেছিল, আমি ওকে ছেড়ে এত দূরে কিভাবে থাকবো। গভীর রাত, শান্ত নিস্তব্ধ একটা পরিবেশে আবিরের এই কথাটা তানভীরের হৃদয়ে গিয়ে লেগেছিল। তানভীরের বয়স তখন সবেমাত্র 16তে পড়েছে। এত কিছু না বুঝলেও ভাইয়ের কথাটার মানে সে স্পষ্ট বুঝতে পেরেছিল। তানভীর ছোট করে প্রশ্ন করেছিল, কে সে? আবির তখনও অঝরে কেঁদেই চলেছে। গলা খাকারি দিয়ে ছোট করে বলেছিল, মেঘ। তানভীর বিমোহিত নয়নে তাকিয়েছিল বেশ খানিকক্ষণ। তারপর ভাইকে শান্ত করে ছাদের ফ্লোরে বসে আবিরের অব্যক্ত প্রেমানুভূতি শুনেছিল। তানভীরের কাঁধে ছিল গুরুদায়িত্ব। একদিকে মায়ের পেটের বোন, অন্যদিকে চাচাতো ভাইয়ের নির্মল কান্না। সবকিছু শুনে শেষমেশ তানভীর আবিরের চোখ মুছে মুচকি হেসে শান্ত কণ্ঠে বলেছিল, তুমি চিন্তা করো না ভাইয়া, আমি আছি তো মেঘকে দেখে রাখার জন্য। তোমার ভালোবাসা তোমারই থাকবে। সেই রাতে 1 ফোঁটাও ঘুমায়নি 2 ভাই। সারা রাত জেগে শুধু মেঘকে নিয়েই অধিবেশন করেছিল। এমনকি দেশ ছেড়ে যাওয়ার দিনও আবির তানভীরকে জড়িয়ে ধরে শুধু একটা কথাই বলেছিল, ওকে দেখে রাখিস, ওর উপর যেন কোনো আঁচ না পড়ে। আবির দেশ ছাড়ার পর থেকে মেঘকে দেখে রাখার গুরুদায়িত্ব পড়েছে তানভীরের ওপর। মেঘ কোথায় যায়, কার সাথে মিশে, খাওয়া, পড়াশোনা, স্কুল, কলেজ, টিউশন, পছন্দ অপছন্দ সব কিছু দেখে রাখা ছিল তানভীরের প্রথম কাজ। শত ব্যস্ততার মাঝেও আবির দিনে কমপক্ষে 3 বার করে তানভীরকে কল দিয়ে শুধু মেঘের খোঁজ নিত। 7 বছরে এমন একটা দিন কাটেনি যে আবির মেঘের খোঁজ নেয়নি। তবে গত 7 বছরে মেঘের কোনো ছবি দেখেনি আবির। তানভীর অনেকবার বলেছে, পাঠাতেও চেয়েছিল, কিন্তু আবিরের এক কথা, বেঁচে থাকলে দেশে ফিরেই মেঘকে দেখবে। আবির দেশে ফেরাতে এয়ারপোর্টে আসার পর তানভীর আবিরকে জড়িয়ে ধরে কানে কানে বলেছিল, আজ থেকে আমি রিল্যাক্স করব, তোমার বউ তুমি সামলাবে। আবির মুচকি হেসে বলেছিল, বউকে সামলাতেই তো 6 মাস আগে ফিরতে হলো। আবির চেয়েছিল আরও 6 মাস পর নিজেকে গুছিয়ে একেবারে আসবে, কিন্তু হঠাৎই অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটল। তার ফলপ্রসূতে
6 মাস ওয়েট করা আবিরের পক্ষে সম্ভব ছিল না। যেই ছেলের জন্য ছোট্ট কাদম্বিনীর গায়ে হাত তুলেছিল আবির, যার জন্য তাকে 9 বছর যাবৎ প্রেয়সীর থেকে দূরে থাকতে হয়েছে, সেই জয় নামক ছেলে পুনরায় আবির্ভূত হয়েছিল মেঘের জীবনে। এইচএসসির পর মেঘকে যে কোচিংয়ে ভর্তি করানো হয়েছে, সেই কোচিংয়ে জয়ও ভর্তি হয়েছিল, তা তানভীর এবং আবিরের অজানা ছিল। জয় মেঘকে দেখার পর তাকে খুব চেষ্টা করেছিল কথা বলার জন্য, কিন্তু কোনোভাবেই সুযোগ হইতেছিল না। কোচিং থেকে আবিরকে তা জানানোর পর ছেলের ব্যাচ টাইম চেঞ্জ করে দিতে বলেছিল আবির। তারপর তানভীরও কয়েকদিন মেঘকে কোচিংয়ে দিয়ে আসতে এবং নিয়ে আসছে, কিন্তু তাতেও কোনো লাভ হয়নি। ওই ছেলে মেঘের ব্যাচ টাইমের আগে পরে কোচিংয়ের সামনে দাঁড়িয়ে থাকতো। আবির তানভীরকে ওই ছেলে সম্পর্কে খোঁজ দিতে বলে। দিন শেষে জানতে পারে এই ছেলেই ছোটবেলার সেই জয়। এটা জানা মাত্র আবিরের মাথায় রক্ত উঠে গেছিল। এমার্জেন্সি ভিসা ম্যানেজ করে দেশে ফিরেছে। দেশে ফিরেই 9 বছরের রাগ, ক্রোধ, আক্রোশ সবটা ঢেলে জয়কে পিটিয়েছিল আবির। বর্তমান তানভীর ঘণ্টাখানিক মেঘের মাথায় জলপট্টি দিয়েছে, কিন্তু জ্বর যেন কোনো মতেই কমছে না। হালিমা খান ঘুমিয়ে পড়েছিলেন। হঠাৎ সজাগ হয়ে তানভীরকে জলপট্টি দিতে দেখে উদ্বিগ্ন কণ্ঠে জিজ্ঞেস করলেন, কি রে, তুই এখনো এখানে? সেই কখন এসেছিস, খাবি না? তানভীর ছোট করে বলল, খিদে নেই। হালিমা খান পুনরায় বললেন, আবিরও মনে হয় খায়নি, 2 ভাই মিলে খেতে যা। তৎক্ষণাৎ আবিরের কথা মনে পড়ল তানভীরের। বিড়বিড় করে বলল, এই রে, ভাইয়া কোথায় আছে? সঙ্গে সঙ্গে বসা থেকে উঠে দাঁড়ালো, স্বাভাবিক কণ্ঠে মাকে বলল, আম্মু, একটু পর পর বনুর জ্বরটা চেক করো, সমস্যা মনে হলে আমায় ডেকো। কোনো রকমে কথাগুলো বলে স্পিডে বের হলো মেঘের রুম থেকে। এক ছুটে চলে গেল আবিরের রুমে, কিন্তু আবির রুমের কোথাও নেই, ব্যালকনিতেও নেই। তানভীর রুম থেকে বের হয়ে করিডোর থেকে নিচে দেখল, নিচেও আবির নেই। তানভীর দৌড় দিল ছাদের দিকে। ছাদের দরজা থেকেই চোখে পড়ল আবির সিঙ্গেল সোফাতে বসে আকাশের পানে মুখ করে বসে আছে। এক মুহূর্ত দেরি না করে তানভীর বৃষ্টির মধ্যে আবিরের কাছে দৌড়ে গেল। ছোটাছুটির ফলে তানভীরের শ্বাস নিতে কষ্ট হচ্ছে। কয়েকবার ঘন ঘন শ্বাস ছেড়ে আবিরকে ডাকলো, ভাইয়া, বৃষ্টির মধ্যে বসে আছো কেন, রুমে চলো। আবির আকাশের দিকে দৃষ্টি রেখেই শক্ত কণ্ঠে উত্তর দিল, তুই রুমে যা। তানভীর পুনরায় বলল, প্লিজ ভাইয়া, রুমে চলো। কি পাগলামি শুরু করেছো তোমরা? আবির ক্রন্দিত কণ্ঠে জবাব দিল, আমার জন্য মেঘের আজ এই অবস্থা, আমার মরে যাওয়া উচিত। আবিরের অবিদিত কথায় তানভীর প্রচণ্ড রাগ হলো। রেগে ফুঁসতে ফুঁসতে বলল, তোমাদের মরতে হবে না, আমিই মরে যাই, তাতেই তোমাদের শান্তি হবে। আবির ধমকের স্বরে বলল, তানভীর। তানভীর ধীরকণ্ঠে বলল, আমাকে ধমকাচ্ছ কেন? বনু না হয় অবুঝ, পাগলামি করে ফেলেছে, তাই বলে তুমি কেন পাগলামি করছো ভাইয়া? তোমার কি এমন কাজ করা মানাচ্ছে? একটু থেমে রাজভারী কণ্ঠে পুনরায় বলল, রাকিব ভাইয়া তোমার অবস্থা দেখে ভয় পেয়ে আমি কল দিয়েছিল। তুমি যদি স্ট্রং না থাকো তাহলে মেঘকে কে সামলাবে বলো? তুমি তো জানো ভাইয়া, আমার জীবনে মেঘ আর তুমি সবচেয়ে কাছের মানুষ। তোমার বা মেঘের কিছু হলে আমি বাঁচতে পারবো না। প্লিজ পাগলামি করো না, রুমে চলো। প্রথম কথাগুলো শক্ত কণ্ঠে বললেও শেষ কথাগুলো বলার সময় তানভীরের গলা ভিজে আসছিল। আবির যেন বিগ্রহের ন্যায় বসে আছে। তানভীর বেশ কিছুক্ষণ শান্ত কণ্ঠে আবিরকে বুঝিয়ে রুমে নিয়ে গেছে। আবিরকে শাওয়ার নিতে ঢুকিয়ে তানভীরও নিজের রুমে গিয়ে ফ্রেশ হয়ে এসেছে। আবিরের মুখোমুখি তানভীর বসেছে। ছাদে অন্ধকার থাকার কারণে আবিরের অভিব্যক্তি বোঝা যায়নি। আবিরের চোখ মুখ ফুলে আছে, দেখে বোঝাই যাচ্ছে বেশ খানিকটা সময় কেঁদেছে। তার উপর বৃষ্টি, এখনো চোখ কটকটে লাল হয়ে আছে। তানভীর আবিরের হাতটা সামনে এনে এপাশ ওপাশ ঘুরিয়ে দেখল। হাতের অবস্থা খুব খারাপ। তানভীর ঔষধের বাক্স থেকে একটা মলম বের করে অল্প অল্প করে লাগিয়ে দিয়েছে।
আবির দাঁতে দাঁত চেপে তা সহ্য করছে। গত 1 ঘন্টা যাবৎ আবিরকে বুঝিয়ে তানভীর রুমে এনেছে। এখন কোনোভাবেই রিয়্যাক্ট করা যাবে না। তানভীর যথেষ্ট শান্ত আর হাস্যোজ্জ্বল একটা ছেলে, তবে রাগ উঠলে কেমন যেন গম্ভীর হয়ে যায়। আবির হাতে মলম লাগিয়ে তানভীর আস্তে করে বলল, ব্যান্ডেজ করে দেব ভাইয়া। আবির স্বাভাবিক কণ্ঠে জবাব দিল, ব্যান্ডেজ লাগবে না, খোলা থাকলে তাড়াতাড়ি ঠিক হবে। তানভীর স্বাভাবিক কণ্ঠে বলল, ভাইয়া খাবে না? আবির গম্ভীর কণ্ঠে উত্তর দিল, না। তানভীর কোমল স্বরে বলল, প্লিজ ভাইয়া চলো না খেতে যাই। আবির নিরেট কণ্ঠে জানালো, আমি খাবো না বললাম তো, তুই খেয়ে নে। তানভীর বুঝতে পারলো ভাইকে জোর করে কোনো লাভ হবে না, তাই চুপচাপ রুম থেকে বেরিয়ে চলে গেল। আবিরের বাকি রাত কাটলো ব্যালকনিতে দাঁড়িয়ে। ধীরে ধীরে ভারী বর্ষণ কমছে, ঝিরিঝিরি বৃষ্টিও একসময় কমেছে। ফজরের নামাজ পড়ার জন্য আবির বাসা থেকে বেরিয়ে গেছে, ফিরেছে ঘন্টা 2 পর। প্রতিদিন সকালবেলা নিচে রান্না করে পেপার পড়ার ধুম লাগলেও আজ ড্রয়িং রুম সম্পূর্ণ ফাঁকা। আবির দীর্ঘ পায়ে সিঁড়ি দিয়ে উঠল। মেঘের রুমে সবাই হুমড়ি খেয়ে পড়েছে। আলী আহমেদ খান, মোজাম্মেল খান, ইকবাল খান থেকে শুরু করে বাড়ির 3 কর্তি, এমনকি মিম, আদি আর তানভীরও উপস্থিত সেখানে। মেঘ শঙ্কিত হয়ে রইল। সবাই যেন একজোট মেঘের ওপর হামলা চালাচ্ছে। মেঘ সবার দিকে বারবার তাকাচ্ছে শুধু। মোজাম্মেল খান রাগান্বিত কণ্ঠে প্রশ্ন করলেন, বৃষ্টিতে ভিজতে গেছিলি কেন? বৃষ্টিতে ভিজলে যে জ্বর উঠবে সেই বুধশক্তি কি তোর হয়নি এখনো? ইকবাল খান মোজাম্মেল খানকে শান্ত করতে ব্যস্ত। এর মধ্যে আলী আহমেদ খান ধীর কণ্ঠে বলে উঠলেন, এখন 1 মিনিট নষ্ট করা একটি দিন নষ্ট করার সময়। ইচ্ছেকৃত জ্বর বাঁধানো কি ঠিক হয়েছে তোমার? কথাটা শান্ত করে বললেও এই কথার অভিপ্রায় অষ্টাদশীর বোধগম্য হলো। মালিয়া খান, আকলিমা খানও যেন একচোটে বিলাপ শুরু করেছে। যে যার মতো প্রশ্ন করছে, কোথা থেকে ভিজে আসছিস? কখন গেছিলি? ভিজলি কেন? আরও কত প্রশ্ন। মেঘ নির্বাক চোখে শুধু তাকিয়ে আছে। সে কি করে বলবে? আবির ভাই অন্য কোনো মেয়ের প্রতি কনসার্ন, এটা সহ্য করতে না পেরে এমনটা করেছে। হালিমা খান কোমল কণ্ঠে বললেন, তোর জন্য খাবার নিয়ে আসি মা, অল্প করে খেয়ে নি প্লিজ। মেঘ সবার ওপরে ওঠা রাগ যেন মায়ের ওপর ঝাড়ল। কাঁপা কাঁপা গলায় চিৎকার দিয়ে বলল, বললাম তো খাবো না, তেতো লাগে সব কিছু। কথাটা ঠিকমতো শেষও করতে পারল না, আবির হাজির হলো রুমে। মেঘের দৃষ্টি আবিরের দিকে পড়তেই অকস্মাৎ কম্বল টানল কপাল পর্যন্ত। আবির গম্ভীর কণ্ঠে বলল, এখানে এত ভিড় করার মতো কি হয়েছে? অসুস্থ রোগী দেখতে এসেছো, দেখে চুপচাপ চলে যাবে। রোগীকে এত প্রশ্ন করছো কেন? ডাক্তার বলেছেন ওরে কোনো রকম চাপ না দিতে, অনুগ্রহ করে ওকে একটু শান্তিতে থাকতে দাও। একদমই কথাগুলো বলল আবির। ইকবাল খান ভাতিজার রাগ বুঝতে পেরে শান্ত কণ্ঠে বললেন, না মানে মেঘ জেনে বুঝে বৃষ্টিতে কেন ভিজেছে এটাই সবাই জিজ্ঞেস করছিল, আর কিছু না। আবির কণ্ঠ দ্বিগুণ ভারী করে বলল, ওর ইচ্ছে হয়েছে বৃষ্টিতে ভেজা তাই ভিজেছে। তাছাড়া জ্বর হলে মাথা ফ্রেশ হয়। এখন সবাই নাস্তা করতে যাও। মেঘ কম্বলের নিচ থেকে ভেঙচি কেটে মনে মনে বলল, যার জন্য করি চুরি সেই বলে চোর। আপনি আমি বাধ্য করেছেন বৃষ্টিতে ভিজতে, আর এখন সবার সামনে সেটা আমার ইচ্ছে বলে চালিয়ে দিচ্ছেন। বাহ হিটলার বাহ, কি বুদ্ধি আপনার। বাড়ির কেউ কোনো কথা বলল না, চুপচাপ সকলে রুম থেকে বের হতে লাগলো। আবির গম্ভীর কণ্ঠে বলল, তানভীর মেঘের জন্য নাস্তা নিয়ে আয়। হালিমা খানও চলে গেলেন মেঘের নাস্তা রেডি করতে। মেঘ তখনও কপাল পর্যন্ত কম্বল টেনে রেখেছিল। রুম নিস্তব্ধ হয়ে যাওয়ায় মেঘ ভেবেছে সবাই চলে গেছে, তাই এক আঙুলে আস্তে করে কম্বলটা কপাল থেকে নামাতেই চোখ পড়ল আবির ভাইয়ের শানিত চোখের দিকে। মেঘ আর আবিরের চোখাচোখি হতেই আবিরের একটানা 2 বার ভ্রু নাচালো। আবির ভাইয়ের এমন কাণ্ডে মেঘ হেসে ফেলল। তৎক্ষণাৎ মনে পড়ে গেল ও তো আবির ভাইয়ের ওপর রেগে আছে। অকস্মাৎ মুখ গোমরা করে ফেলল মেঘ। আবির চেয়ার টেনে মেঘের বিছানার পাশে বসে মৃদু কণ্ঠে শুধালো,
এখন কেমন লাগছে? জ্বর কি কমেছে? মেঘ ওষ্ঠ উল্টালো, কিছুই বলল না। আবির সহসা মেঘের কপালে হাত রাখলো, সাথে একবার গলায় হাত রেখে সঙ্গে সঙ্গে কপাল কুঁচকে হাত সরিয়ে নিল। তটস্থ হয়ে বলল, এখনো তো অনেক জ্বর। বসা থেকে উঠে টেবিল থেকে থার্মোমিটার নিয়ে বিছানায় বসে মেঘের জিহ্বার নিচে ধরল। মেঘ হাঁ করে তাকিয়ে আছে আবির ভাইয়ের দিকে। আবির কপাল কুঁচকে তাকিয়ে রইল মেঘের দিকে। দুজনেই নিস্তব্ধ, দুই জোড়া চোখ গভীরভাবে অনুবন্ধী। মেঘের বুকের ভেতর তোলপাড় শুরু হচ্ছে। এর মধ্যে তানভীর গলা খাকারি দিয়ে রুমে ঢুকল। তৎক্ষণাৎ দৃষ্টি সরিয়ে নিল আবির। তানভীরের কণ্ঠ শুনে মেঘও দৃষ্টি সরিয়ে ভাইয়ের দিকে চাইল। আবির থার্মোমিটার চেক করতে ব্যস্ত হলো। তানভীর ভাইয়ের দিকে প্লেট বাড়াতেই মেঘ চোখ গোল গোল করে তাকালো। মনে মনে বলল, এখনো কি আবির ভাই খাইয়ে দেবেন আমায়? আবির কোনো দিকে না তাকিয়ে ছোট করে বলল, তুই খাইয়ে দে। তানভীর বিস্ময় সমেত তাকালো আবিরের দিকে। আবির তানভীরকে চোখ দিয়ে ইশারা করতেই তানভীর স্বাভাবিক ভঙ্গিতে বলল, ঠিক আছে, আমিই খাইয়ে দিচ্ছি। আবির বিছানা থেকে উঠে চেয়ারে বসে আছে। তানভীর মেঘকে উঠিয়ে খাওয়ানো শুরু করলো। মেঘ জোর করে অল্প অল্প খাচ্ছে। তানভীর মেঘকে এটা সেটা বলে বলে বোঝাচ্ছে আর খাওয়াচ্ছে। আবির যেন নীরব দর্শক, একবার ফোনের দিকে দেখছে, একবার মেঘের খাওয়া দেখছে। কোনো মতে অল্প খেয়ে মেঘ শীতল কণ্ঠে বলল, আর খাবো না ভাইয়া। তানভীরও আর জোর করলো না, পানির গ্লাস এগিয়ে দিল মেঘের দিকে। খাওয়ার শেষে পানির গ্লাস টেবিলে রাখতে রাখতে তানভীর বলে উঠল, ভাইয়া, বনুকে ঔষধগুলো খাইয়ে দাও প্লিজ, আমি নিচে যাচ্ছি, খুব ক্ষুধা লাগছে। তানভীর রুম থেকে বেরিয়ে নিচে চলে গেছে। আবির ফোন পকেটে রেখে টেবিল থেকে ঔষধ রেডি করে মেঘের দিকে এগিয়ে দিল। মেঘও মাথা নিচু করে ঔষধগুলো খেয়ে নিল। আবির নিরেট কণ্ঠে বলল, সাবধানে থাকিস। আবির চলে যেতে নিয়ে মেঘ আবিরের ডান হাত আঁকড়ে ধরে। সহসা আবির ব্যথায় উফ করে উঠল। মেঘ সঙ্গে সঙ্গে হাত ছেড়ে দিল। মেঘ ভেবেছে আবির ভাই হয়তো বিরক্ত হয়েছেন মেঘের ছোঁয়াতে। আকস্মাৎ মেঘের মনটা খারাপ হয়ে গেল। কাঁদো কাঁদো কণ্ঠে মেঘ বলল, আমি মরে গেলে আপনি। এতটুকু বলতে আবির অগ্নিদৃষ্টিতে চাইল অষ্টাদশীর দিকে। মেঘ কথা সম্পূর্ণও করতে পারল না। আবির রাগান্বিত কণ্ঠে বলল, চুপ। আবির দাঁতে দাঁত চেপে পুনরায় বলল, আর কোনোদিন যদি তোর মুখ থেকে এই কথা শুনি, তাহলে ওই দিনই তোকে মেরে বুড়িগঙ্গায় ফেলে দিয়ে আসবো। মেঘের ছোট হৃদয়টা আবির ভাইয়ের কথায় আবারও ছন্ন বিচ্ছন্ন হলো। একটু নরম স্বরেও তো বলতে পারতেন, তা না মেরে ফেলবেন। মেঘের অক্ষিপট ভিজে আসছে। চিবুক নামিয়ে বিড়বিড় করে বলল, এই বাড়ির কেউ আমায় ভালোবাসে না, সবাই শুধু বকে। সবার রাগ ছাড়ার একমাত্র জায়গা আমি। কেউ কেউ তো আবার গায়েও হাত তোলেন। শেষ কথাটা বলে আবিরের দিকে তাকালো। পল্লব ঝাপটাতে গাল বেয়ে অশ্রু গড়িয়ে পড়ল। আবির অষ্টাদশীর মুখের পানে চেয়ে মনে মনে বলল, এই কেউটা তোকে ইচ্ছাকৃত মারতে চায়নি। এটা কি করে বুঝাবো তোকে? এই কেউটা যে নিজের থেকেও বেশি তোকে ভালোবাসে। তোকে মারার সাধ্য কি তার আছে? আমি পারছি না তোকে বুকে জড়িয়ে চিৎকার করে বলতে চেয়ে, তুই আমার সব কিছু, তোকে ছাড়া আমি নিঃস্ব। আবির বিছানার পাশে বসে গলা খাকারি দিয়ে তপ্তস্বরে বলল, তুই হয়তো জানিস না কারো অলিখিত কাব্য তুই, কারো স্বস্তির নিঃশ্বাস নেওয়ার কারণ তুই। তোর ডাগর ডাগর চোখের চাউনিতে কারো বিনাশ নিশ্চিত। তোর অনাদেয় কর্মকাণ্ডে খুব শীঘ্রই কারো মস্তিষ্কে রক্তক্ষরণ ঘটানোর কারণ হবে। সময় থাকতে সাবধান হয়ে যা মেঘ। মেঘ বিস্ময়কর দৃষ্টিতে চেয়ে রইল। জ্বরের ঘোরে কথাগুলোর মানে বুঝলো কি না কে জানে। মেঘ কণ্ঠ খাদে নামিয়ে বলল, কার? আবির দীর্ঘশ্বাস ফেলে প্রখর স্বরে বলল, তোর বাবা মায়ের। নিজের মনের ভাব চাচ্চু আর মামনের ওপর চাপিয়ে দিতে বাধ্য হলো আবির। মেঘ অক্ষিপল্লব ঝাপটে বৃহৎ নয়নে চেয়ে আছে আবিরের দিকে। আবির ঠান্ডা কণ্ঠে বলল, আর কার ভালোবাসার প্রয়োজন তোর? আমার আব্বু যেখানে আমার সাথে প্রয়োজনের বাহিরে কোনো কথা বলে না,
সেখানে তোর ইচ্ছে অনিচ্ছে নিয়ে ভাবে। আম্মুর ভালোবাসা আশা করি আমার তোকে বোঝাতে হবে না। কাকামণি কাকিয়া তো ওদের সন্তানের থেকেও তোকে বেশি আদর করে। চাচ্চু আর মামনির কথা কি বলবো আর তোকে। চাচ্চুর আর মামনি খুব শখ ছিল একটা মেয়ে বাবুর। তোর জন্মের পর দুজন খুশিতে এত কান্না করেছে যে এলাকার মানুষ ভেবেছিল এই বাড়িতে কেউ মারা গেছে। তানভীর ছেলে হয়েও এতটা গুরুত্ব পায়নি যতটা গুরুত্ব তুই চাচ্চু আর মামনির থেকে পাস। তানভীরের জীবনে বাবা মায়ের পরেই তোর অবস্থা। মিম আদি তো তোরই ভক্ত। খানবাড়িতে তোর যতটুকু অগ্রাধিকার তা আমাদের কারও নেই। আর কার ভালোবাসা চাস? একসাথে কথাগুলো বলে আবির থামলো। তারপর দীর্ঘশ্বাস ফেলে বলল, উল্টোপাল্টা কথা ভেবে নিজেকে কষ্ট দেওয়া বোকামি ছাড়া কিছুই না। মেঘ ডাগর ডাগর চোখে তাকিয়ে চিন্তিত কণ্ঠে শুধালো, আপনার কথা বললেন না কেন? মেঘের প্রশ্ন শুনে আবির ঢোক গিলে কপাল কুঁচকালো। তারপর শক্ত কণ্ঠে বলল, তোর এখন রেস্ট নেওয়া প্রয়োজন। আবির চেয়ার থেকে উঠতে নিয়ে মেঘ আবিরের ডান হাতে 2 আঙুল আঁকড়ে ধরে। সঙ্গে সঙ্গে আবির দাঁতে দাঁত চেপে চোখ বন্ধ করে ফেলে। মেঘ সহসা আবিরের হাতের দিকে চাইল। আবিরের হাতের কাটা অংশে চাপ পড়ায় রক্ত বের হচ্ছে। সঙ্গে সঙ্গে হাত ছেড়ে দেয় মেঘ। মেঘ আর্তনাদ করে বলল, আবির ভাই, আপনার হাত এতটা কেটেছে কিভাবে? আবির তপ্ত স্বরে শুধু বলল, এমনি। আর কিছু না বলে রুম থেকে বেরিয়ে গেল। মেঘ নির্বাক চোখে তাকিয়ে আবির ভাইয়ের প্রস্থান দেখল। মেঘের মনে পড়ল মেন গেটের পাশের দেওয়ালে ঘষি দেওয়ার কথা। ধরে নিল এর ফলে আবির ভাইয়ের হাত কেটেছে। অষ্টাদশী জানতেও পারল না তাকে থাপ্পড় দেওয়ার অপরাধে আবির কত শত ঘুষিতে নিজেকে আঘাত করেছে। গতকালের ঘটনাগুলো পরপর মনে হতেই মেঘের নিজের ওপর বড্ড রাগ হলো। আবির ভাইয়ের অনুভূতি জানতে চাওয়ার কি দরকার ছিল? রাগে নিজের গালে থাপ্পড় দিতে ইচ্ছে হলো মেঘের। আবির ভাই জান্নাত আপুকে পছন্দ করলে মেঘের ব্যাপারে কোনো অনুভূতি থাকবে না, এটাই তো স্বাভাবিক। আবিরের সাথে এই জীবনে কখনো মেঘের সুসম্পর্ক ছিল বলে মনে পড়ছে না মেঘের। এই হিটলার স্বভাবের ব্যক্তির জন্য আজ সে জ্বরে ভুগছে, এটা ভাবতেই মাথায় রক্ত উঠছে। আবির মেঘের রুম থেকে বেরিয়ে নিচে রুমে গেল। একটা তালা নিয়ে ছাদের গেটে তালা ঝুলিয়ে দিল। তারপর নাস্তার টেবিলে চলে গেল। ততক্ষণে নাস্তার টেবিলে ফাঁকা হয়ে গেছে। 3 কর্তি রান্নাঘরে কাজ করছে আর এটা সেটা নিয়ে কথা বলছে। আবির রান্নাঘরের সামনে গিয়ে রাশভারী কণ্ঠে বলল, ছাদের গেটে তালা দিয়ে দিয়েছি। তোমাদের কারো ছাদে যাওয়ার প্রয়োজন হলে আমার রুম থেকে চাবি নিয়ে নিও। আকলিমা খান চিন্তিত কণ্ঠে শুধালেন, মেঘ কি রাতে ছাদে গিয়ে ভিজেছিল? আবির ওপর নিচ মাথা নাড়ল শুধু। মালিহা খান হালিমা খানের দিকে তাকিয়ে বললেন, যে মেয়ে ভূতে ভয় পায়, সন্ধ্যার পর বৃষ্টি হলে কানে আঙ্গুল দিয়ে বসে থাকে, সেই মেয়ে এত রাতে ছাদে গেল কিভাবে? হালিমা খান নির্বাক চোখে তাকিয়ে রইল মালিহা খানের দিকে। এই প্রশ্নের উত্তর ওনার কাছেও নেই। আবির কণ্ঠ দ্বিগুণ ভারী করে বলল, তোমাদের এসব নিয়ে গবেষণা করতে হবে না, যা হওয়ার হয়েছে। মেঘকে এই বিষয় নিয়ে আর কোনো প্রশ্ন করবা না। ছাদে না যেতে পারলে এমন কাণ্ড আর ঘটাতে পারবে না। এই টপিক এখানেই শেষ। আবির চুপচাপ নাস্তা করে নিজের রুমে চলে গেছে। তানভীর সারাদিন কাটলো চায়ের পর চা খেতে খেতে। আবিরের জন্য ঘণ্টাখানেক তানভীরকেও বৃষ্টিতে ভিজতে হয়েছিল। তার ফলস্বরূপ গলা ব্যথা, সর্দির উপক্রম হয়েছে। বিকেলে আবার এমপি সম্মেলন যেতে হবে, তাই চা কফি খেয়ে গলা ঠিক করছে। দুপুরে খাবার খেয়ে বেরিয়ে পড়েছে সম্মেলনের উদ্দেশ্যে। আবির সারাদিনই ও রুম থেকে বের হলো না। 3টার দিকে মালিহা খান আদিকে পাঠিয়েছিল ডাকার জন্য, কিন্তু আবির ঘুমাচ্ছে দেখে আদির দরজা থেকেই চুপচাপ চলে আসছে। আরও কিছুক্ষণ পর বাধ্য হয়ে মালিহা খান নিজেই সিঁড়ি দিয়ে উঠে গেলেন ছেলের রুমে। দরজা থেকে একবার আবিরকে ডাকলো, কিন্তু কোনো সাড়া নেই। মালিহা খান ছেলের কাছে গিয়ে বাহুতে হাত দিতে আটকে উঠলেন। জ্বরে আবিরের গা পুড়ে যাচ্ছে, ডান হাত ফুলে গেছে কনুই পর্যন্ত। মালিহা খান এই যে ছেলেকে ডাকছে, আবির জ্বরের ঘোরে কিছুই বলতে পারছে না।
মালিহা খান রুম থেকে বেরিয়ে হাঁকটাক শুরু করলেন। ইকবাল খান সোফায় বসে টিভি দেখছিলেন। ভাবির ডাক শুনে দৌড়ে গেলেন। মেঘ ঘুমাচ্ছিল। মালিহা খান মেঘের মাথায় জলপট্টি দিচ্ছিলেন। বড় জায়ের আত্মনাতে মেঘের রুম থেকে বেরিয়ে ছুটে গেলেন আবিরের রুমে। আবিরের মুখমণ্ডল অন্ধকার হয়ে আছে। হাতের ব্যথার সাথে দীর্ঘ সময় বৃষ্টিতে ভেজার ফলে এই দশা হয়েছে। ইকবাল খান সঙ্গে সঙ্গে ডাক্তারকে কল দিয়েছেন। ঘণ্টাখানেক পর পরিস্থিতি শান্ত হলো। আবিরকে ব্যথার ওষুধ খাওয়ানো হয়েছে। মালিহা খান ছেলের মাথায় জলপট্টি দিতে ব্যস্ত হলো। মালিহা খান বেরিয়ে মেঘের রুমে গেলেন। ততক্ষণে মেঘের ঘুম ভেঙে গেছে। হালিমা খানের থমথমে চেহারা দেখে মেঘ শঙ্কিত হলো। উদ্বিগ্ন কণ্ঠে শুধালো, কি হয়েছে আম্মু? হালিমা খান মেয়ের কাছে বসতে বসতে বললেন, তোরা 3 ভাই বোন মিলে কি শুরু করেছিস বলতো? মেঘ স্বাভাবিক কণ্ঠে বলল, কেন, কি হয়েছে? হালিমা খান তপ্ত স্বরে বললেন, এদিকে তোর অবস্থা খারাপ, ওদিকে তানবীরের লাগছে সর্দি। সকাল থেকে চা কফি খেতে খেতে কিছুক্ষণ আগে বের হলো। এখন আবার আবিরের। মেঘ আতকে উঠে প্রশ্ন করল, কি হয়েছে আবির ভাইয়ের? হালিমা খান কোমল কণ্ঠে বলা শুরু করলেন, রাত থেকেই তো ছেলেটা দৌড়ের উপর। বৃষ্টিতে ভিজে আপিস থেকে আসছে, তারপর তোর ছাদ থেকে রুমে এনে রেখে ডাক্তার আনতে গেছে, আবার ডাক্তারকে দিয়ে ঔষধ নিয়ে আসছে। কিভাবে যেন হাত কাটছে। সে হাত ফুলে ব্যথায় এখন জ্বর উঠে গেছে। জ্বরে চোখ খুলতে পারছে না ছেলেটা। মেঘ মায়ের দিকে ড্যাব ড্যাব করে তাকিয়ে আছে আর মনে মনে ভাবছে, আবির ভাই আমার জন্য এত কিছু করেছে। এই ছিল আমি একটু ভালোবাসি তোকে পর্ব 20। পরবর্তী পর্ব নিয়ে খুব তাড়াতাড়ি আসবো। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, নিজে খেয়াল রাখবেন। আল্লাহ হাফিজ।